বিএনপি নতুন সরকার গঠন করেছে। তারা তো প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনার বাইরে গিয়ে একটা 5 বছর মেয়াদী উন্নয়নের একটা কৌশল মানে কাঠামো তৈরি করেছে। এখানে প্ল্যানিং কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ কাজ করেছে, একটা কমিটি কাজ করেছে, সেখানে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন। উনি আমার সরাসরি শিক্ষক, তার অভিজ্ঞতা আছে এই জাতীয় কাজে, এবং এর আওতায় কিন্তু বাজেটটাও এবার হবে। তো দুটোকে সমন্বিত করা হবে এইরকম বলা হচ্ছে। এখানে অর্থ উপদেষ্টা তিতুমীর সাহেব কাজ করছেন। তো কতগুলো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একটা তো হলো 2034 মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি। এই কথাটা শেখ হাসিনা সরকারের সময়ও কিন্তু শোনা গিয়েছিল যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে প্রবেশ করতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশ কিছু দেশ অর্থনৈতিক উন্নতির ভেতর দিয়ে এই লক্ষ্য অর্জন করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতেও করেছে। এই 2 দশক আগে চায়না, ইন্ডিয়া করেছে। এক এক দেশ এক এক কৌশল অবলম্বন করেছে, সবাই একভাবে করেনি। কেউ হয়তো করেছে যে নিজস্ব বাজার অনেক বড়, সেটার উপর ভর করে, যেমন ভারতের বাজার অনেক বড়। আবার কেউ করেছে যে তার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি আছে, যেমন রাশা, তারা জ্বালানি তেল বিক্রি করেই ওই জায়গায় পৌঁছেছে, এবং মিডল ইস্টের দেশগুলো তাই। কেউ আবার শ্রমশক্তি রপ্তানি, যেমন আমরা মনে করছি যে আমরা শ্রমশক্তি রপ্তানি, মানসম্পন্ন শ্রমশক্তি রপ্তানি করে আমরা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করব। বিশেষ করে আমরা রিজার্ভ পরিস্থিতি ভালো রাখব। রিজার্ভ পরিস্থিতি ভালো রাখলে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। যেমন এখন কিছুটা স্বস্তির মধ্যে আমরা আছি রিজার্ভের দিক থেকে। হাসিনা সরকারের শেষ দিকে কিন্তু খুবই উদ্বেগ উৎকণ্ঠা ছিল। মানে নেট রিজার্ভ তো $15 বিলিয়ন নিচে নেমে এসেছিল, IMF যেটা ফলো করে সেই হিসাব পদ্ধতি অনুযায়ী। আর বাংলাদেশ ব্যাংক একটু বাড়িয়ে বলছিল যে 20-এর কাছাকাছি, তখনকার বাংলাদেশ ব্যাংক। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে যে প্রবাসীরা হুন্ডির বদলে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে শুরু করেন। তারা কিন্তু অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছিলেন অভ্যুত্থানের সময়। আপনি তো অভ্যুত্থানের একজন অগ্রভাগের নেতা, আপনি জানেন। তারা কন্ট্রিবিউট করেছে এখানে, এবং এই কন্ট্রিবিউশনটা IMF-এর ঋণ পাওয়ার জন্য আমরা তো খুব ব্যগ্র থাকি এবং অনেক শর্তও মেনে নিই তাদের। কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক সহজ। তারা কিন্তু প্রচুর টাকা অর্থ পাঠিয়েছেন এই গত কমাসে, এবং ঈদ এলে তো আমাদের মানে রেমিটেন্স প্রবৃদ্ধি অনেক বেড়ে যায়। এবারও বাড়বে, সামনে বাড়তে শুরু করেছে। এটা হলো একটা। আর রপ্তানিমুখী প্রবৃদ্ধির কথা আমরা অনেকদিন ধরে বলছি। যেমন চায়নাও রপ্তানিমুখী প্রবৃদ্ধি অর্জন করেছে। চায়নার বড় বাজার আমেরিকা, আমাদেরও বড় বাজার আমেরিকা। তারপর কোনো কোনো দেশ আবার একটা বড় অর্থনীতির সঙ্গে সম্পর্কিত হয়ে উন্নতি করেছে, যেমন মেক্সিকো করেছে। তো আমরাও একসময় বলতাম যে ভারতের সঙ্গে আমরা বিকশিত হব, ভারত এবং চায়নার সঙ্গে, আমাদের পাশে এই অঞ্চলের 2টা বড় দেশ। এটা ডক্টর ইউনূসও বলতেন, 2 বড় অর্থনীতির সঙ্গে। এর মধ্যে কোনো লজ্জার বিষয় নাই, দোষেরও কিছু নাই। এখন আমাদের মুশকিলটা হচ্ছে যে আমাদের বিনিয়োগটা একটা জায়গায় আটকে আছে দীর্ঘদিন ধরে। বিনিয়োগ যদি না বাড়াতে পারি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো না, এবং শুধু কর্মসংস্থান করলে হবে না, অর্থপূর্ণ কর্মসংস্থান করতে হবে। কোনোভাবে একটা কাজে লেগে থাকলাম, এটা কোনো কাজের কথা না। যেমন আমি আস্তে আস্তে দেখছিলাম যে আমাদের এখন এই মুহূর্তে আমাদের জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 12%, কিন্তু সেইখানে নিয়োজিত হচ্ছে 44% মানুষ। প্রায় 5 কোটি মানুষ কৃষির সঙ্গে জড়িয়ে আছে। তো এটা কিন্তু গৌরবময় ঘটনা না, কারণ যেখানে কন্ট্রিবিউশন কম সেখানে অনেক লোক মিলে এইটুকু কন্ট্রিবিউট করছে। তার চেয়ে বরং সেবা খাতের কন্ট্রিবিউশন অনেক বেশি।
শিল্পের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং তাদের শ্রম ধারণ ক্ষমতা বেশি। এইসব খাতের আবার মানে শ্রমিককে দেওয়ার ক্ষমতাও বেশি। আমরা তো দেখছি যে গার্মেন্টস সেক্টরে মিনিমাম ওয়েজ বাস্তবায়ন হয়েছে, আন্দোলন সংগ্রামের ভেতর দিয়েই হয়েছে এবং এটা কিন্তু রিভিউ করে বাড়ানো হচ্ছে ক্রমে। এটা এখনও ন্যায়সঙ্গত না, কিন্তু এর একটা মানে বন্দোবস্ত হয়েছে। তো এই বন্দোবস্তটা আমাদের অনেক শ্রম খাতে কিন্তু নেই, এখনও নেই, আমরা পারিনি। একটা শ্রম কমিশন হয়েছিল মান্না ভাই, আপনার তো আপনি তো অন্তর্বর্তী শাসনামলে এই প্রক্রিয়াতে ছিলেন। আমাদের অনেকগুলো কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। যেমন শ্রম কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়নি, নারী কমিশন নিয়ে তো গালিগালাজও হলো, প্রকাশ্য জনসভায় আমরা দেখলাম, সেটা হারিয়ে গেল। তারপর মিডিয়া কমিশন, এটা অবশ্য এখানে একটু অপ্রাসঙ্গিক। তারপরও মিডিয়া কমিশনে মিডিয়ায় তো অনেক শ্রমিক কর্মচারী, সাংবাদিক, তাদেরকে শ্রমিক কর্মচারী বলাই ভালো, তারা নিয়োজিত। এই সরকার বলছে যে নতুন করে গণমাধ্যম কমিশন করবে এবং সেখানে সাংবাদিকদের অধিকার এবং জবাবদিহিতা দুটোই নিশ্চিত করা হবে। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। আমাদের বিনিয়োগটা একটা জায়গায় আটকে আছে এবং যখন সুদের হার কম ছিল, বলা হয় যে সুদের হার কম থাকলে বিনিয়োগ বেড়ে যায়, কিন্তু এরকম কোনো ফর্মুলা মানে কার্যকর ফর্মুলা নাই। বিনিয়োগটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমাদের দেশে মনে হচ্ছে বিনিয়োগটা নির্ভর করছে রাজনৈতিক পরিবেশ এক নম্বর, প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন, আর হলো জ্বালানি নিরাপত্তা, এর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই যে 5 বছরের যে কৌশল পত্রের মানে কাঠামো তৈরি করা হয়েছে, এখানে কিন্তু একটা বড় লক্ষ্য আছে, সেটা হলো 100টি কূপ খনন করা হবে এবং 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা। আর হলো ইস্টার্ন রিফাইনারির ক্ষমতা বাড়িয়ে প্রতিদিন 1 লাখ ব্যারেল জ্বালানি তেল পরিশোধনের ক্ষমতা অর্জন করা। তো এটাই বলে দেয় যে আমরা কোথায় আটকে আছি। আমরা কিন্তু দেখেছিলাম এই মাঝে ইরান যুদ্ধ ঘিরে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আমরা ক্রুড অয়েল আনতে পারছিলাম না। আমরা তো ক্রুড যেখান থেকে আনি গালফ দেশগুলো থেকে, সেটা কানেক্টেড হচ্ছে এই হরমুজ প্রণালীর সঙ্গে। হরমুজ প্রণালীর কী অবস্থা আমরা জানি। রিসেন্টলি একটা জাহাজ এসছে সৌদি আরবিয়া থেকে 1 লাখ ব্যারেল তেল নিয়ে, একটা জাহাজ, বড় জাহাজ। আর একটা জাহাজ আসবে, ঘুরপথে এসছে এবং এখানে খরচ নিশ্চয়ই বেশি পড়বে। তো আমরা তো এই সংকটে পড়ে মানে পরিশোধিত জ্বালানি তেল বেশি করে আনছি এশিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে, চায়না থেকে, ইভেন ইন্ডিয়া থেকে আমরা কিন্তু বেশি করে আনছি এবং ইন্ডিয়ার সঙ্গে জ্বালানি সহায়তা বাড়বে এরকম প্রত্যাশাও আছে। আমাদের দিক থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমাদের পক্ষ হয়ে রাশিয়া থেকে ওরা ক্রুড আনবে, এনে ওদের রিফাইনারিতে রিফাইন করে আমাদের দেবে, এরকম প্রস্তাবও কিন্তু আমরা দিচ্ছি। আমরা সংকটে পড়েছি এই জায়গাটা। আমি বলতে চাচ্ছি যে জ্বালানি নিরাপত্তার এই অবস্থা যদি থাকে, আপনি জানেন যে আজকে গণশুনানি হয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, মানে ফাটাফাটি অবস্থা দেখলাম আমি রিপোর্টে। অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে যে বিদ্যুতের দাম আর বাড়ানো ঠিক হবে না, কারণ বিদ্যুৎ খাতটা একটা লুণ্ঠনমূলক প্রক্রিয়ার মধ্যে আছে, এর দায় ভোক্তাদের উপর চাপানো এই মূল্যস্ফীতি পরিস্থিতিতে এটা ঠিক হবে না।